হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাস করেছি যে আমি টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাস নিচ্ছি এবং এর আগে লাইভ চ্যাপ্টারের উপর একটা ক্লাস হয়েছে। যদিও ওয়েভলেংথের অর্ডারটা বা কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেংথ আছে, মানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এটার একটা ক্রম, তার ট্রিক্স দিইনি। তো এটা ট্রিক্সের মাধ্যমে তোমাদের সঙ্গে আজকে না অন্যদিন ডিসকাস করব। আজকে তোমাদের সঙ্গে অ্যাটম নিয়ে ডিসকাস করব, অ্যাটম বা পরমাণু। পরপর তোমরা কীরকম চাও ক্লাস সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তাও সেই মতো আমি ক্লাস নেব। আর আজকে তোমাদের সঙ্গে ক্লাসটা যেটা নেব সেটা লুসেন্টের বই থেকে একদম অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টার থেকে নিচ্ছি। কারণ এই চ্যাপ্টারটা অনেক ভাস্ট চ্যাপ্টার এবং অনেক বড়। সেটা 11-12 ক্লাস অনুযায়ী যদি করাতে হয় তাহলে অনেক সময় লাগবে। তো আমি শুধুমাত্র গ্রুপ সিডি লেভেলের চাকরির যে প্রস্তুতি সেইটুকুর জন্য যেটা দরকার সেই রকম আমি ডিসকাস করব। এটা করলে তোমাদের এমসিকিউ সলভ হয়ে যাবে। তো ফার্স্ট আমরা দেখব অ্যাটম, পরমাণু। যখন আমরা প্রথমে চিন্তা ভাবনা করি তখন আমাদের মনে পড়ে সবচেয়ে আগে বলেছে কণাদ। পরমাণুর সবচেয়ে পুরনো যদি বলা হয় ধারণা, সেটা কণাদ বলেছে, ভারতীয় একজন দার্শনিক ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা সায়েন্টিফিক যেটা ডিসকাভারি দেখতে পাই সেটা হচ্ছে ডাল্টন। তো ডাল্টনের যে পরমাণুবাদ, সেখানে পরমাণুকে বলা হয়েছে যে পরমাণু হচ্ছে কোনো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। এইখানে একটা কনফিউশন আছে যে অবিভাজ্য, যদি ক্ষুদ্রতম কণা বলতো এখানে ছেড়ে দিত তাহলে ঠিক ছিল, অবিভাজ্য কথাটা ভুল আছে। কারণ পরবর্তী ক্ষেত্রে পরমাণুকে ভাগ করে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ইত্যাদি পাওয়া গেছে, তাহলে অবিভাজ্য হচ্ছে না। তাহলে এখন বর্তমান ডেফিনেশনটা কি দেব? ডেফিনেশনটা পরমাণুর এরকমের ডেফিনেশন দিতে হবে যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, এটুকুই ডেফিনেশন কিন্তু লুসেন্টের মধ্যেও দেওয়া আছে। তো ডেফিনেশনের মধ্যে একটু মানে তোমাদের মুখস্থ করতে হবে না, বাট জানতে হবে যে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, যখন মৌলের কোনো ক্ষুদ্রতম কণা বলা হয় তখন সেটা হচ্ছে পরমাণু। মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। আর যখন কোনো মৌলিক পদার্থ বা কোনো যৌগিক পদার্থ তার ক্ষুদ্রতম কণা এবং যার স্বাধীন অস্তিত্ব আছে সেটা হলো অণু। তাহলে অণু এবং পরমাণুর তফাৎ হয়েছে এক জায়গায়, যেখানে হচ্ছে অণুর একটা স্বাধীন অস্তিত্ব আমরা পাই। যেমন পরমাণু যদি আমি বলি সিম্পল, কেমন লিখব? অক্সিজেন পরমাণু, তাহলে আমি ও লিখব। হাইড্রোজেন পরমাণু শুধু এইচ লিখব। ফ্লুরিন পরমাণু এফ লিখব। কার্বন পরমাণু সি লিখব। তো এগুলো সমস্তই হচ্ছে এক একটা পরমাণু। কিন্তু আমরা আণবিক অণু যখন বলবো তখন আমরা কি লিখব? অক্সিজেন O2, হাইড্রোজেন F2, ফ্লুরিন অন্যান্য মৌলের সাথে রিয়াকশন করে। কার্বন, যেমন কার্বনের আমরা দেখেছি কার্বন ডাই অক্সাইড। তো এই যে এইগুলো তৈরি হলো, এগুলোর স্বাধীন অস্তিত্ব আছে, অক্সিজেনেরও আছে, হাইড্রোজেনও আছে, কার্বন ডাইঅক্সাইডেরও আছে। অর্থাৎ অণুর একটা স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণুর ক্ষেত্রে স্বাধীন অস্তিত্ব সেরকম নেই। তাই এই ডেফিনেশনটা কিন্তু লুসেন্টের বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব যে অণু এবং পরমাণু দুটোরই সংজ্ঞা আমরা পেলাম। এরপর দেখব মৌল। মৌল কি? মৌল একটা হচ্ছে বা যে পরিমাণ পদার্থের মধ্যে 6.023 × 10⁻23, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। মৌল বলতে গেলে তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যা জানতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে একটা সংখ্যা যেটার মান হচ্ছে 6.023 × 10⁻23। এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা Na। এটা আমরা যখন গ্যাসের ধর্ম পড়ব তখন এই বিষয়টা জানবো। তো আজকে একটু টাচ করে দিই যে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি। এটা এসেছে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রোর যে প্রকল্প, সেই প্রকল্পে বলা হচ্ছে যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই সমান সংখ্যকটা কত হবে? যখন আমরা এসটিপির কথা চিন্তা করি, যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, এটার একটা আলাদা ডেফিনেশন আছে এসটিপির। তো সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে ক্লাস 10-এর বই যদি দেখো পেয়ে যাবে। তো এসটিপিতে যখন 22.4 লিটার কোনো গ্যাস থাকে, ধরো অক্সিজেন গ্যাস আছে, তো এই 22.4 লিটার অক্সিজেন গ্যাসের মধ্যে যতগুলো অণু থাকবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যক যদি অণু থাকে সেটাকে আরেকটা কথা বলা হয়, সেটাকে বলা হয় 1 মোল অণু বা 1 গ্রাম অণু। 1 মোল পরিমাণ যদি অণু বলা হয় সেটা হচ্ছে এই সংখ্যক অণু, 6.023 × 10⁻23। এই সংখ্যক যদি অণু থাকে সেটা হয়ে গেল 1 মোল। সেই সংখ্যক অণু যদি থাকে সেটা হচ্ছে 1 মোল। যদি উল্টোভাবে বলা হয় গ্রাম অণু বলা হয়, গ্রাম অণু বললে অত সংখ্যক
যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, সেটা হচ্ছে গ্রাম অণু। এবং মনে রাখতে হবে যে এতগুলো অণুর এসটিপিতে যদি পরিমাণ দেখা যায় সেটা হবে 22.4 লিটার। তো এইখান থেকে কিন্তু অনেক সময় কোয়েশ্চান আসে, এএনএম জিএনএম যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এখান থেকে কোয়েশ্চান আসে, ক্লাস 10-এরও কোয়েশ্চান আসে। হয়তো একটা কোনো দিয়ে দিবে কার্বন ডাইঅক্সাইডে, বলবে যে তোমার 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বা জলের মধ্যে কতগুলো অণু আছে, বা অক্সিজেন হাইড্রোজেনের কতগুলো পরমাণু আছে। তো এরকম কোয়েশ্চান থাকে, ঠিক আছে। আমরা নিউমেরিক্যাল বা অঙ্কও করব, কিন্তু আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তাহলে মোল বা অণু কি? মোল বা অণু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক যদি কোনো পদার্থের মধ্যে বা কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তো সেটাই হচ্ছে 1 মোল, ঠিক আছে, সেটাই হচ্ছে 1 মোল। এরপর আমরা দেখব যে পরমাণুর গঠন পড়ছি। পরমাণুর গঠন পড়তে পড়তে মোলটাও জানা হয়ে গেল। পরমাণুর গঠন যখন আমরা পড়ি, প্রথমে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই তিনটে সম্বন্ধে জেনে নিই। তো পরমাণুকে যখন আমরা ভাগ করেছি বা ডিভাইড করা হয়েছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, স্ক্যাটারিং এক্সাম্পল, স্ক্যাটারিং আলফা পার্টিকেল স্ক্যাটারিং হয়েছে রাদারফোর্ডের পরীক্ষায়, তখন আমরা দেখতে পেয়েছি যে পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা, এবং কিছু অল্প জায়গার মধ্যে পরমাণুর সমস্ত মাসটা মানে কনসেন্ট্রেটেড বা যুক্ত হয়ে আছে। এক জায়গার মধ্যে বেশিরভাগ ভরটা আছে, বাইরেটা ফাঁকা। তো এরকম যদি গঠন হয়, তাহলে মাঝখানটা যেখানে বেশি ভর আছে সেই জায়গাটার নাম দিয়েছে নিউক্লিয়াস, এবং বাইরের অংশটা তো হালকা, বেশিরভাগ অংশটাই ফাঁকা, মাঝখানে আছে বেশিরভাগ ভরটা, সেই মাঝখানে ভরের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং বাইরের অংশে আছে ইলেকট্রন। এটা হচ্ছে একটা বেসিক গঠন। পরমাণু যখন আমরা বেসিক গঠন বলি, তাহলে এটাই বুঝি যে পরমাণুর মধ্যে থাকছে, ভেতরে থাকছে বেশি ভর এবং বাইরে ইলেকট্রন। তো ভেতরের মধ্যে যে বেশি ভর থাকে সেখানে দু ধরনের কণা থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আমি ডাইরেক্ট বলছি, এটা কিভাবে আসছে এই ডেফিনেশনগুলোতে যদি যাই তো অনেক বড় ক্লাস হয়ে যাবে, কিন্তু আমি ডাইরেক্ট চলে যাচ্ছি একদম গঠনে। তাহলে প্রোটন এবং নিউট্রন দিয়েই তৈরি হয়েছে পরমাণুর ভেতরের যেটা বেশি ভর আছে সেটা, এবং নিউক্লিয়াসের ভর কিন্তু পজিটিভ অর্থাৎ প্লাস, ঠিক আছে, কারণ এখানে প্রোটন আছে এবং এর বাইরে আছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো হচ্ছে একটা সার্কুলার পথে বা বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে, এবং নিউক্লিয়াসকে যখন পরিভ্রমণ করছে, বাস্তব কথা যে এটা একটা রেডিয়েশন তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার কারণে পরবর্তীতে দেখব যে পরমাণুর যে দুস্থিত হচ্ছে, মানে এদের ডেফিনেশন অনুযায়ী যে এরকমভাবে যদি স্ট্রাকচার থাকে, বোরের তত্ত্ব যখন আমরা পাবো তার আগে এই ডেফিনেশনটা থেকে এর ভুলগুলো বুঝতে পারবো। তো এখন যেটা জানার যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকছে ইলেকট্রন। এরপর আমাদের যেগুলো এমসিকিউতে কোশ্চেন আসে সেই জায়গাটা একবার দেখি। এমসিকিউতে কোশ্চেন আসে ইলেকট্রন কে আবিষ্কার করে। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে তোমার ক্যাথোড রে, নেগেটিভ পার্টিকেলের একটা স্রোত, ক্যাথোড রে, সেখান থেকে ইলেকট্রন পাওয়া গেছে। ইলেকট্রনটা পাওয়া গেছে নেগেটিভ পার্টিকেলের স্রোত থেকে। তো নেগেটিভ পার্টিকেলটা এটা থমসন আবিষ্কার করেছে এবং নামটা দিয়েছে স্টোনি। এগুলো কিন্তু বাস্তব মনে রাখতে হবে যে আবিষ্কারক হচ্ছে থমসন, নাম দিয়েছে স্টোনি। এর ভর কত? আমরা একটু আগেই দেখলাম যে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন হালকা। দেখবে যার বেশি টাকা আছে সেই ব্যক্তির চারিদিকে অন্যান্য একটু কম যারা টাকা পয়সাওয়ালা লোক সেগুলো তাকে ঘিরে ঘুরে বেড়ায়, তার মানে হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরছে তার তো টাকা বেশি, সেই মতো এই যে প্রোটন এবং নিউট্রন তাদের ভরটা বেশি আছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। ইলেকট্রনগুলোর ভর অনেক কম এবং ইলেকট্রনের আধান আছে, ইলেকট্রনের আধান বা চার্জ আছে, সেই চার্জটা কত? চার্জটা অ্যাকুরেট না মনে রাখ, মানে যদি মনে রাখো খুবই ভালো হয়, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। কত? 1.6 × 10⁻⁻19 কুলম, এবং এর ভর হচ্ছে 9.31 × 10⁻31 কেজি। এই দুটো যদি মনে রাখতে পারো খুবই ভালো পরীক্ষার জন্য। পরবর্তীতে আমরা দেখলাম যে ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। তো প্রোটনটা সম্বন্ধে বলে দিই। প্রোটনটা হচ্ছে তোমার গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন এটার আবিষ্কার করেছেন, রাদারফোর্ড এটার নামকরণ করেছেন। গোল্ডস্টাইন আবিষ্কার করলেন, রাদারফোর্ড নাম দিলেন, এবং প্রোটনের আধান হচ্ছে ইলেকট্রনের উল্টো, মানে ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। এর ভর কিন্তু মনে রাখতে হবে অনেক বেশি। ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান সমান হলেও এদের ভরের কিন্তু অনেক তফাৎ আছে। তার মানে একটা জিনিস বুঝো যে ইলেকট্রনের মধ্যে যে চার্জটা আছে সেটা কম জায়গার মধ্যে আছে, প্রোটনের মধ্যে চার্জটা অনেক ডিফিউজড হইতে আছে, ঠিক আছে। এগুলো পরের থিওরি বা কনসেপ্ট।
তো প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান এবং এদের কত হবে, এটা হচ্ছে -1.6, ওটা হবে +1.6 ইন্টু যত 10⁻⁻19 কুলম। কুলম হচ্ছে আধানের এসআই একক, কুলম হচ্ছে আধানের এসআই একক। এগুলো সমস্তই কোয়েশ্চেন। আর ভরটা দেখো, ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27, আর ইলেকট্রনের ছিল কত, -10⁻31 ছিল, এখানে 31 ছিল, আর এখানে আছে -27, মানে ধরো এইখানে প্রায় 1700 গুণ মানে তোমার ভারী, প্রায় 1637 গুণ ভারী। অর্থাৎ প্রোটনের ভরটা কিন্তু ইলেকট্রনের চেয়ে অনেক বেশি, সবচেয়ে ভারী, মানে সবচেয়ে বেশি হিসাবে দেখতে গেলে। আর নিউট্রনের সেম টাইপের ভর, এবং প্রোটনগুলো মনে রাখতে হবে যে এইখানে প্রোটনগুলো জোটবদ্ধ হয়ে নিউক্লিয়াসের মধ্যে এক জায়গায় থাকে। এক জায়গায় থাকতে পারে কেন, পজিটিভ তো বিকর্ষণ হওয়ার কথা, কিন্তু থাকে, তার মধ্যে একটা এক্সচেঞ্জ ফোর্স আছে, যেটা নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এবং নিউক্লিয়ার ফোর্সটা কি হয়, নিউক্লিয়ার ফোর্সটা হয় পাই মেসেন কণা আদান প্রদানের ফলে। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে কন্টিনিউ কনভার্সন হচ্ছে, প্রোটনটা নিউট্রনে কনভার্সন হচ্ছে, নিউট্রনটা প্রোটনে কনভার্সন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা তীব্র বল তৈরি হচ্ছে। সেই তীব্র বলটা কিন্তু ওই নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ, এই বলটা কিন্তু বাইরে কাজ করছে না, শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোকে একসঙ্গে রাখার মতো বল প্রয়োগ করছে। তাহলে প্রোটন একই আধান হলেও তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে না। ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স বা যেটা কুলম্বীয় বল, সেই কুলম্বীয় বিকর্ষণ বলটা এই নিউক্লিয় বলটা থেকে অনেক কম, যার কারণে প্রোটনগুলো ছিটকে আলাদা দিকে চলে যাচ্ছে না, এটা মনে রাখবে। আর কণাটা হচ্ছে পাই মেসেন কণার আদান প্রদানের ফলে এই বলটা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, তো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জানলাম। এরপর আমরা যে বিষয়গুলো জানবো, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দেখলাম। পরবর্তী নেক্সট আমরা যে 10-15 মিনিটের করে ভিডিও দিচ্ছি, পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখো। পরবর্তীতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পরমাণুর বোরের তত্ত্ব এবং মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, সমস্ত কিছু। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক